নমস্কার। আজকে একটা ভীষণ স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করব। এই আলোচনাগুলোর প্রশ্রয়ে আপনারাই, যারা এই বিষয়গুলোর সঙ্গে আমাদের সঙ্গে একমত হচ্ছেন এবং আপনারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হোক এটা চাইছেন। তো আজকের যে বিষয় সেটা একটা সভ্যতার ওপরে একটা জগদ্দল পাথর, এবং যেটা সভ্যতার রূপরেখা বদলে দিয়েছে। শিল্প জগতও তার ব্যতিক্রম নয়। সেই বিষয়টি হলো মোবাইল ফোন এবং ইন্টারনেট। এবার শিল্পক্ষেত্রে এই মোবাইল ফোন এবং ইন্টারনেটের ভূমিকা ইতিবাচক না নেতিবাচক, তার প্রভাব কি, এগুলো নিয়ে আমরা সামান্য আলোচনা করব। তবে সেই আলোচনাটা শুধুমাত্র আলোচনা নয়, একটা ইতিবাচক রাস্তা আমরা বের করার চেষ্টা করব। মানে মোবাইল ফোনটা আমরা যে সময় আর কি পড়াশুনো করছি সে সময়েও কিন্তু ওই ছোট ফোন, তাতে একটা ক্যামেরা থাকতো, কিন্তু তারপরে ব্যাপারটা বদলে গেল এবং সেই বদলটা সারা বিশ্বেই খুব দ্রুত হলো। আমরা ধরুন 2011-12 এই সময় পর্যন্ত আমাদের হাতে ছোট ফোন, তাতে একটা ক্যামেরা আছে, যদি একটু আর্থিক সঙ্গতি থাকে তবে ফোনে ক্যামেরাটি থাকবে, নচেত নয়। তারপরে বাড়তে শুরু করলো। এখন এই বৃদ্ধিটার কতগুলো দিক আছে। এবার আমি প্রথমেই আলোচনার শুরুতে বলছি, আমরা মোবাইল এর ব্যবহার নিয়ে হাহাকার করা, নিন্দামন্দ করা, এ সমস্তর মধ্যে আমরা যাব না, আমরা এর মধ্যে ঢুকবো না। একটা টেকনোলজি সেটা এসেছে, সেটাকে নিয়ন্ত্রিত ব্যবহার এবং সেই ব্যবহারটাকে একটা ইতিবাচক অর্থে কীভাবে নিয়ে যাওয়া যায়, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। এখন প্রথম প্রশ্নই হচ্ছে যে এটা মূলত ছোটদের জন্য আমি বলতে চাইছি যে একেবারে ছোট বলতে একেবারে গুঁড়োরা তো আর মোবাইল দেখে ছবি আঁকে না, কিন্তু বর্তমানে সেই প্রবণতাটা তৈরি হচ্ছে। তারপরে আরেকটু পরের পর্যায়ে যখন আমরা যাচ্ছি, তখন মোবাইলের সেখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেটা ইতিবাচক না নেতিবাচক পর্বের শেষে আপনারা বিচার করবেন। প্রথম কথা হচ্ছে, মোবাইলটা আসলে আমাদের কোন জায়গায় সবচেয়ে বেশি আঘাত হানছে। প্রথম কথা হচ্ছে আমাদের দেখাতে আঘাত হানছে। আমরা যদি খুব ভালো করে দেখি, একটা জিনিস খেয়াল করবেন, আমার স্মৃতিতে আমি একটা সময় প্রচুর পাহাড়ে ঘুরতাম, ট্রেকিং, মাউন্টেনিয়ারিংয়ের সমস্ত। আমার ফোনে যখন ক্যামেরা ছিল তখনও আমার ফোনে খুব বেশি ক্যামেরায় তোলা ছবি ছিল না, এবং আমি কিন্তু স্টুডেন্টদের বারবার একটা জিনিস বলতাম যে চোখে দেখ মনে ধর, এটা কিন্তু ক্যামেরার মেমোরি থেকে অনেক বেশি স্ট্রং। এবার এটা আমাদের শিল্পক্ষেত্রে কিন্তু একটা মারাত্মক ভূমিকা নিয়েছে। কীরকম? আমরা আগে দেখতাম, দেখা বলতে অবজার্ভ করতাম, লক্ষ্য করতাম। যা দেখছি তাকে দেখা নয়, আরেকটু নিংড়ে দেখা। এখন যেটা হয়েছে, আমরা যা দেখছি সেটা টুক করে একটা ছবি তুলে রেখে দিচ্ছি। তার কারণ, যেখানে আমার মেমোরির সেলগুলোকে আর ড্যামেজ করতে হবে না, আমার ফোনে রয়েছে, আমার যখন লাগবে আমি টুক করে এঁকে নেব। মজার ব্যাপার হচ্ছে, স্টুডেন্টরা খুব হাস্যকৌতুক ব্যাপারটা, যে স্টুডেন্টরা স্টেশনে গিয়ে স্কেচ করতে বসছে, তারা যে মডেলটি আঁকবে বা যাকে আঁকবে তার একটা ছবি তুলে সেই মোবাইলটা পাশে রেখে স্কেচ করছে। আবার আউটডোরে যাচ্ছে, আউটডোরে গিয়ে আউটডোরের ছবি তুলে সেইখানে বসেই আবার ফোনে দেখে স্কেচ করছে। এই ব্যাপারটা, এটা আসলে ওদের দোষ না, দোষটা আমাদের। আমরা কিন্তু ওদেরকে সেই রাস্তাটা দেখিয়েছি, একেবারে পরিষ্কার আমরা দেখিয়েছি। তো এই যে কেন যে দেখব না, কেন নেচারকে অবজার্ভ করব, কেন ফিগার অবজার্ভ করব, কেন টাইম ধরে ফিগারটা ড্রয়িং করব, সেটা মানুষ হোক আর গরু ছাগল হোক, সেই জায়গাটা কি আমরা বোঝাতে পেরেছি? আমরা পারিনি। তার কারণ, আমরা একটা সহজ রাস্তা খুঁজেছি। এবার প্রশ্ন হচ্ছে, খুব ভালো করে যদি আমরা একটু ভেবে দেখি, আমি দোষারোপ করার পক্ষপাতী নই, বরঞ্চ দোষটা নিজের ঘাড়ে নিয়ে তার একটা রাস্তা বের করার পক্ষপাতী। আমার ধারণা আপনারাও সে পথেই চলবেন, অন্তত যারা আমার সাথে একমত হচ্ছেন বা এতদিন ধরে হয়ে আসছেন। আমরা প্রথম থেকেই একটা অল্টারনেটিভ রাস্তা এবং সব কিছুকে 100% পারফেক্ট করার পেছনে ওদেরকে ধাওয়া করাচ্ছি। এবারে আমরা ক্লাস 9-10-এ যখন রচনা লিখতাম, তখন একটা রচনা খুব কমন আসতো। আমার তো মাধ্যমিকের সময় আমি লিখেছিলাম, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। তা মোবাইল ফোন, ইন্টারনেট, এগুলো তো বিজ্ঞানের আবিষ্কার। এবার বিজ্ঞান যেমন ওষুধ আবিষ্কার করেছে, তেমন ফোন আবিষ্কার করেছে।
ওষুধ আমরা প্রয়োজনের অতিরিক্ত খাই না, খেলে সমস্যা বাড়ে, তার সাইড এফেক্ট আছে আমরা জানি, কিন্তু মোবাইলের ক্ষেত্রে আমরা সেটা মানি না। তার কারণ এখানে একটা শব্দ এর সঙ্গে জড়িত আছে, দ্যাট ইজ এন্টারটেনমেন্ট। আমাদের ব্রেন বড্ড চালাক, আমাদের থেকেও চালাক। ফলে সে যত বেশি কম খাটনিতে ভালো রেজাল্ট পাবে বা অদূর ভবিষ্যতের রেজাল্টের কথা সে ভাবাবে না। ফলে আমরা করছি কি, ওই বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ সেই তত্ত্ব ভুলে যাচ্ছি, আমরা ওর 100% বা 200% ইউজটা নিচ্ছি। মজার ব্যাপার হচ্ছে আমরা যারা শেখাচ্ছি, আমরা তো ওই পথটা যদি শুরু থেকে বন্ধ করে দিতে পারি যে দেখ অবজার্ভ করতে শেখ। একটা বাচ্চাকে চ্যালেঞ্জ দিই না যে বাবা তুই এটা জিনিসটা দেখ। এটা আমি আমার ক্লাসেও অনেক সময় করি। একটা টুক করে একটা অবজেক্ট বসিয়ে দিলাম, বললাম তোরা সবাই 5 মিনিট দেখ, আমি এই 5 মিনিট পরে এসে প্রশ্ন করব যে তোরা কী কী দেখলি। তো তখন কেউ বললো যে না আমি তো একটা ফলিয়েজ পাতা দেখছি, কেউ বললো পাতার মধ্যে হলুদ হলুদ দাগ দেখছি। এই দেখাটা যদি আরেকটু বাড়াতে থাকি, তখন এখন কিন্তু ওরা বলে যে ড্র্যাপারির রিফ্লেকশানে একটা হলুদ আলো দেখছি। দ্যাট ইজ মাই সাকসেস। আমার ধারণা এটা এইভাবে দেখার অভ্যাসটা আমরাও তৈরি করতে পারি মোবাইলের রিপ্লেসমেন্টে। একটা মোবাইল সেটা খুব ভালো জিনিস, আমি কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব ছাড়া বলছি, মোবাইল খুব ভালো জিনিস, যেটা ভীষণ কাজের জিনিস। কিন্তু ছবি আঁকার ক্ষেত্রে সেটা যদি আমার অবজারভেশনের অল্টারনেটিভ হয়ে ওঠে, আমার স্টাডির অল্টারনেটিভ হয়ে ওঠে, তাহলে এর থেকে খারাপ কিছু হয় না। ছাত্রদেরকে আমাদের বোঝাতে হবে, আমি ভাতের সঙ্গে তরকারি খাবো, কিন্তু ভালো জ্বর কমে যাবে বলে ভাতের সঙ্গে তো প্যারাসিটামল মেখে খেতে পারি না, তার তো একটা লিমিট আছে। তাহলে এই যে জায়গাটা, এই লিমিটেশনটা, সেটা যদি আমরা বোঝাতে পারি, তার ইতিবাচক ফলটা যদি আমরা দেখাতে পারি যে হ্যাঁ আমরা কখন মোবাইল দেখে করতে পারি। আমি যদি প্রচুর পরিমাণে স্কেচ একটা সময় বাইরে করে অভ্যস্ত হই, আমি যদি আউটডোরে নেচারকে অবজার্ভ করা, তার লাইট রিফ্লেকশান, তার টোনাল ভ্যারিয়েশন, তার ভ্যালু, এগুলো যখন আমি, তার ফান্ডামেন্টালসগুলো যখন আমি নিজে চোখে দেখে নিজে হাতে করে নিজের ব্রেনকে ট্রিট করব না, তখন কিন্তু একটা সময় পর ওই ফোনে দেখাটা আমার রেফারেন্স হিসেবে কাজে লাগতে পারে। আমাদের কিন্তু লাগে, প্রত্যেকের রেফারেন্স লাগে। সেই রেফারেন্সটা দেখুন, অনেক প্রাচীনপন্থী মানুষ আছেন যারা এগুলোকে শুধুমাত্র নেতিবাচক চোখে দেখেন, বা তোমরা অনেকে যারা এখনকার জেনারেশনের, তোমরা অনেকেই আমার কথাকে নেতিবাচক ভঙ্গিতে প্রথমে শুনতে শুরু করবে। কিন্তু একটু ভেবে দেখো, আমি কিন্তু নেতিবাচক আঙ্গিকে এক চুল কথা বলছি না, আমি এক বর্ণ মোবাইলের খারাপ কথা বলছি না, কিন্তু আমি তার ইউজটার কথা বলছি। আমি কোন জায়গায় ইউজ করতে পারি এবং কখন ইউজ করতে পারি। আমি যদি আজকে 2 বছর বা 6 মাস খুব ভালো করে ফিগার স্টাডি, লাইভ স্টাডি করি না, তারপরে আমার রেফারেন্সের প্রয়োজনে আমি যদি মোবাইল থেকে বা প্রিন্ট আউট থেকে কোথাও একটা থেকে ছবি নিয়ে কাজ করি, সেই কাজ করাটার মধ্যে কিন্তু আমার ওই আগের স্টাডির নির্যাসটা থাকবে। ফলে একটা দেখা ছবি, তোলা ছবিরও ভুল ভ্রান্তি আমি ধরতে পারবো। তাহলে আগে তো নিজেকে ট্রেন করতে হবে, আগে নিজের মাথাটা বড্ড চালাক, তো তাকে যদি আমি ঠিক পথে ট্রেন করে ভুল ঠিক দেখার অভ্যাস, আরও গভীরে দেখার অভ্যাস তৈরি করিয়ে নিতে পারি, তখন কিন্তু মোবাইলটা আশীর্বাদ হিসেবে কাজে দেবে, ইন্টারনেটটা আশীর্বাদ হিসেবে কাজে দেবে। আজকে তোমরা দেখো না, আমরা যখন ওল্ড মাস্টার স্টাডি আমাদের তো করতে হয়েছে, আমরা যখন পড়াশুনো করেছি আমাদেরকে ওল্ড মাস্টার স্টাডি করতে হয়েছে। কলেজ স্ট্রিট থেকে, বৈঠকখানা থেকে, পুরনো বইয়ের দোকান থেকে আমাদের ওল্ড মাস্টারের ভলিউমগুলো কিনতে হয়েছে। সেই কিনে সেখান থেকে কিন্তু আমাদের একদম একাডেমিক্যালি স্টাডি করতে হয়েছে। আর আজকে তোমরা যারা ফোনে করছো, তোমরা ওল্ড মাস্টারের ছবি পাচ্ছ। এবার প্রিন্ট আউট, কালার, হাবিজাবি, আমি অত দিকে যাচ্ছি না। তো তোমরা আমাদের তুলনায় তোমাদের খোঁজার বা প্রাপ্তির সম্ভাবনা এবং উপায় বৃদ্ধি পেয়েছে। এটা তো ভালো, এ তো খারাপ কিছু নয়, কিন্তু আমরা সেটা ব্যবহারটা কোথায় করছি। তাই আগে প্রত্যেকটা যে কোনো টেকনোলজি, তার ব্যবহারটা, আজকে যখন আমার হাতে টেকনোলজি আছে, আমি তার ব্যবহার করব না কেন? অবশ্যই করব। আমি মনে করো আমার স্কেচ করতে হবে, তোমাকে মাস্টারমশাই বললেন যে তুমি প্রতিদিন 10টা করে স্কেচ করবে, তুমি করো। 10টা স্কেচ তুমি নেচারে করো, বাড়িতে ভাই বোনকে বসিয়ে করলে, স্টেশনে করলে, বা অবজেক্ট স্টাডি করলে, যা কিছু করলে, করার পরে
3-4টে ছবি একটু অন্যরকম ফিগার, যেগুলো তুমি এখানে পাচ্ছ না, সেই ফিগার 2-1টা দেখো না মোবাইলে, তার 2-1টা প্রিন্ট আউট। আমি মোবাইলটা একেবারে সরাসরি মোবাইল থেকে আঁকতে নিষেধ করি, তার একটা বড় কারণ হচ্ছে মোবাইল কিন্তু একটা লাইট সাপোর্ট দেয়। এবার লাইট সেটা আপ ডাউন করে, ফলে তাতে ভ্যালু স্কেলটা সেভাবে পাওয়া যায় না। আমি একদম রিসেন্ট দেখবে যে আমি স্টিল লাইফটা করছি, যেটা ওই অ্যাক্রেলিক সিরিজে, মানে অ্যাক্রেলিক, বেসিক অ্যাক্রেলিকের ওই স্টিল লাইফটা আমি যখন লাইভ গিয়ে দেখি, কলেজের ওটা বসানো রয়েছে, আমি যখন সেখানে গিয়ে দেখি, আমি যদি সেখানে বসে করতে পারতাম কাজটা অন্যরকম হতো। আমি বাড়িতে করছি, আমি ফটোগ্রাফির সাহায্য নিয়ে করতে হচ্ছে, কারণ ওটা আমার বাড়িতে নেই। ফলে আমি কিন্তু নিজে বুঝতে পারছি ওর টোনাল ভ্যারিয়েশন আসছে, তো এটা আসবে। কিন্তু সেটা যদি আমি ড্রয়িং ফর্মে, আমি যদি কিছু ড্রয়িংয়ের রেফারেন্স দেখি না, তাতে কি ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। কিন্তু তার আগে আমি 2টো দেখলে 10টা আমাকে সঠিক পদ্ধতিতে অভ্যাসটা করতে হবে। ম্যানুয়ালের কোনো বিকল্প নেই। তাহলে এই যে মোবাইল দেখে ছবি আঁকা, এটা খারাপ না ভালো, এবং ভালোর কোন জায়গাটা, খারাপের কোন জায়গাটা, আশা করি আমি বোঝাতে পারলাম। আমরা যারা প্রশিক্ষকের ভূমিকায় রয়েছি, আমরাও কিন্তু বাচ্চাদেরকে এইভাবে কাল থেকে বোঝানোর চেষ্টা করব। এটা গেল 1। নাম্বার 2 হচ্ছে, প্রসঙ্গ হচ্ছে কপি। দেখো, কপি আমরা করি, ঠিক আছে, এবার কপি আর রেফারেন্স এই দুটোর তফাৎ না বুঝে করি। একেবারে খুব একটা নোংরা উদাহরণ দিয়ে করি, যে একটা কেউ খেয়েছে, সেটা খেয়ে সে উগড়ে দিয়েছে উদ্বমনের মাধ্যমে। আরেকজন কি সেই খাবারটা খাবে, সেই উদ্বমনটা খাবে? খাবে না তো। তাহলে কেউ একটা ড্রয়িং করেছে, সেটা পিন্টারেস্ট নামক সংগ্রহশালায় ডিজিটালি সংরক্ষিত রয়েছে, তুমি আমি সেটা দুম করে ওখান থেকে তুলে নিয়ে হুবহু তার একটা সংস্করণ করলাম এবং নিচে লিখলাম মাই আর্ট। কি দাঁড়ালো ব্যাপারটা? চর্বিতের চর্মন, তাই তো দাঁড়ালো। এই জায়গাটা কিন্তু খারাপ, এটাকে বিবেচনা করতে হবে। এবং এইখানে যদি আমি বলি যে মোবাইলের ব্যবহার, এটা কিন্তু খারাপ, এটা একেবারে দ্বিধাদ্বন্দ্বহীনভাবে এটা খারাপ। হ্যাঁ, সেটা কি হতে পারে? এরও একটা ইতিবাচক দিক আছে কিন্তু। কীরকম? আমি হয়তো কোনো একজন আর্টিস্টের কাজ দেখব, কোনো একটা স্টাইল, পার্টিকুলার কোনো একটা স্টাইলের রেফারেন্স দেখব, আমি সেখানে 5টা কাজ দেখতেই পারি, আমি সেখান থেকে কিছু রেফারেন্স নিতেই পারি ফর মাই প্র্যাকটিস। বাট একদম কন্টিনিউয়াসলি আমি যখন নিজের কাজের ফ্লোতে থাকব, তার স্টাইলাইজেশনটা যেন আমি খুব মানে সঙ্গতভাবে এবং সচেতনভাবে সেটাকে কপি না করি। আমি যদি রেফারেন্স হিসেবে 2-4টে কাজ দেখি, সেটা পিন্টারেস্ট হোক, গুগল হোক, যেখান থেকে হোক, সেটা খুব ভালো। সে তার মধ্যে কোনো রকম মানে দ্ব্যর্থহীন ভাষায় আমি তার প্রশংসা করছি। কিন্তু সেটার ইউজটা যদি কপির জন্যে হয়, সেটা খুব মুশকিল। এখানেও একখানার সমস্যা আছে। যারা একেবারে অ্যামেচার, ছোটরা এমনি মজার ছলে ছবি আঁকে, বা এমনি এমনি জাস্ট সিরিয়াস আর্ট প্র্যাকটিসের মধ্যে নেই, তারা একটা কিছু করে, কপি করে, ঠিক আছে, কিন্তু সিরিয়াস আর্ট প্র্যাকটিসের মধ্যে যারা রয়েছে, যারা ভবিষ্যতে শিল্প নিয়ে একটা বড় ভবিষ্যতের স্বপ্ন দেখে, তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা সংযত হতে হবে। তাহলে 2টো জায়গা আমরা বললাম। একটা হচ্ছে আগে স্টাডি, তারপরে রেফারেন্স হিসেবে আমরা মোবাইলের ব্যবহার করতে পারি। কিন্তু মোবাইল ওই ড্রয়িংয়ের ব্যাচে নিয়ে গিয়ে মোবাইল ফেলে দিলাম। গতকালই আমার এক স্টুডেন্ট বলছিল যে ও একটা জায়গায় ড্রয়িং শিখতো, তো সেখানে নাকি টিচার এসে, টিচার কাছে 2টো মোবাইল থাকতো। একটা মোবাইলে সে একটা ছবি নিয়ে দিয়ে দিত, এবং আরেকটা মোবাইল নিজে সেখানে বসে সার্চ করতো বা কিছু একটা করতো। মজার ব্যাপার হচ্ছে, আমি বাচ্চাটিকে আঁকাতে গিয়ে দেখলাম আমারই একটি ছবি কপি করানো হয়েছে। আমিই কাজ করেছিলাম লাইন ড্রয়িং সিরিজের, দেখি সেটাই কপি করেছে। এটা তুমি কোথায় পেলে? বলে আমার স্যার মোবাইল থেকে দিয়েছিল। বেশ ভালো, আমার বেশ একটা ব্যাপ্তি হয়েছে। তো এইটা কিন্তু এর একটা বিহিত প্রয়োজন, এবং এই বিহিত আমি আপনি করতে পারবো না যারা ইতিবাচকভাবে আমার কাছে আমার কথা শুনছে, বা যারা আমার সঙ্গে মানে আত্মিকভাবে সম্পর্কিত এই ভিডিওগুলোর দ্বারা, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে তিমির আমি আপনি দুম করে ঘোচাতে পারবো না, আমরা চেষ্টাটা চালিয়ে যাব। এবং এক্ষেত্রে মোবাইলের ব্যবহারটা নিঃসন্দেহে খারাপ, তাতে কোনো ব্যতিক্রম নেই, তাতে কোনো দ্বিমত নেই। কিন্তু রেফারেন্স হিসেবে ইন্টারনেট এবং মোবাইল উভয়ই ভীষণ ভালো, তাতে কোনো সমস্যা নেই। তবে বেসিক স্টাডি হতে হবে। এবারে আসি এই ইন্টারনেট এবং বাচ্চাদের কাজের ক্ষেত্রে যেটা হয়, এই যে ক্লাসে কাজের ক্ষেত্রে যখন আমরা মোবাইলটা ধরিয়ে দিই,
তখন তাতে করে হয় কি, ওরা না ওদের স্তরটা বোঝে না। ওরা কতগুলো সুন্দর ছবি যেগুলো ওদের চোখে, ওদের দৃষ্টিভঙ্গিতে বা ওদের মানসিক স্তরে, ওদের নান্দনিক স্তরে যেগুলো সুন্দর লাগে তার কিছু কপি করে, এবং সেই কপি করার পরে তার আত্মীয় স্বজন কিছু ভালো 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 খুব ভালো আর্টিস্ট হয়ে গেছিস কোটান কোট এই ধরনের কথাগুলো বলে তারা সেই ফ্লোতে, সেই মোহে গা ভাসায়। এবং একটা সময় পরে যখন তারা সিরিয়াস আর্ট প্র্যাকটিস করতে আসে তখন দোতলা বাড়ির ওপর থেকে মুখ থুবড়ে পড়ে। তো ওই যে পড়ছে না, তার জন্যে দায়ী আমি আপনি। আমরা শুরুতে আমি একদম ফলিতভাবে আমি দেখেছি আমার ঘরে বাচ্চারা যখন কাজ করতে আসে, আমি একেবারে একদম ছোট বাচ্চা, আমি স্টিল লাইফ বসাই, আঁক না যেমন খুশি পাতা আঁক, আমি ফোলিয়েজ বসাই, স্টিল লাইফ বসাই। যদি কাজ করতে হয় আমি নিজের সামনে কাজ করি, যে এই কাজটা চল আমরা এইভাবে করি। আমার বাচ্চাটা যদি দেখে যে আমি এইভাবে কাজটা করছি, ও প্রসেসটা শিখবে। আমি সবসময় বলি যখন কাজটা হবে, যখন যে টিচারই কাজ করুক তার হাত চালানোটা খেয়াল করো। এই যে ছোট ছোট ফান্ডামেন্টালসগুলো, সেটা কিন্তু একটা বাচ্চা পায় না যদি তাকে মোবাইলে একটা ছবি খুলে দেওয়া হয় বা ওই 4টে বই বা ওই মোবাইল থেকে প্রিন্ট আউট দেওয়া হয়। তাহলে এখানে কিন্তু মোবাইলের ব্যবহারটা সংযত হতে হবে। এবারে এআই এর প্রশ্ন খুব সংক্ষিপ্ত বলবো, কারণ এআই সম্পর্কে আমি খুব একটা বেশি জানি না। যেটুকু জানি তার নিরিখে, মানে একজন এআই প্রসঙ্গে বলেছিলেন, আমি তার সম্মান রক্ষার্থেই বলছি। দেখুন, এআই একটা দুর্দান্ত টেকনোলজি, তাতে সন্দেহ নেই। ঠিক যখন রিয়েলিস্টিক পেইন্টিং বা ন্যাচারালিস্টিক পেইন্টিং একটা চূড়ান্ত পর্যায়ে ওঠে, সেই সময় শিল্প বিপ্লবের একদম শেষ লগ্নে ক্যামেরার আবিষ্কার। এবং যখন ক্যামেরার আবিষ্কার হলো তখন মানুষ রেড়িয়ে করে উঠলো যে এইবার গেল, পেইন্টিংয়ের জগৎ গেল, রিয়েলিস্টিক কাজের জগৎ গেল। কিন্তু আসলে কি গেছে? না, যায়নি। আজকে ফটোশপ আসার পরেও একই জিনিস হয়েছিল। আগে মানুষ ছবি আঁকাতো, এখন আর আঁকাবে না, ফটোশপে করে নেবে। তো একটা আমি ছোট্ট কথা বলে এআই এর বক্তব্য এখানেই শেষ করব। সেটা হচ্ছে, যে মানুষ বা যে সংখ্যক মানুষ যারা আগে পোস্টার কিনতো, এখন তারা এআই এর প্রিন্ট আউট কিনবে। কিন্তু যিনি আসলে হাতের কাজের পেইন্টিং, আর্টওয়ার্ক, সেটা পোর্ট্রেট হোক, বাবা মায়ের পোর্ট্রেট হোক বা ল্যান্ডস্কেপ হোক, যার রুচিতে সঠিক এবং মানে সঠিক অর্থে আর কি হাতের কাজ, সৃজনশীল কাজ সংগ্রহ করা যার রুচিতে আছে, সে এআই কেন, যত আই আসুক না কেন, সে কিন্তু ওটার দিকেই ঝুঁকবে। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই, সেটা কিন্তু একটা সফটওয়্যার যেখানে আমার আপনার মতো মানুষ কিছু ইন্টেলিজেন্সি ইনবিল্ড করেছে। তারা আমাদের প্রসেসটাকে ইনবিল্ড করেছে এবং সে সেই প্রসেসটা অ্যানালিসিস করছে, তার ভালো দিকটুকু কাজে লাগাবো, পরিষ্কার কথা। কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখবেন অনেক সময় ধসতে যাওয়া ছবি, সেই ছবির কিচ্ছু পাওয়া যাচ্ছে না, এরকম কমার্শিয়াল কাজ অনেকের কাছে আসে। তো সেটা যদি এআই মারফত একটু ডেভেলপ করে তারপরে পেইন্টিংয়ে কনভার্ট করা যায়, তাতে ক্ষতিটা কি? আমার তো মনে হয় না তাতে কোনো ক্ষতি আছে। কিন্তু এআই এসে বাজার শেষ করে দেবে, হ্যাঁ একটা প্রভাব তো নিশ্চয়ই পড়বে, কিন্তু সেই প্রভাবটাই একেবারে সর্বে সর্বা এটা কিন্তু নয়। মানে প্রথা মেনে কাজ করা, ক্রিয়েটিভিটির মূল্য সেদিনও ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। সুতরাং একেবারে পরিসমাপ্তিতে বলি, মোবাইল, ইন্টারনেট বা এআই প্রত্যেকটাই ওষুধের মতো। তার সঠিক নিয়ম মেনে, সঠিক পথে, সঠিক জায়গায় সঠিক ব্যবহারটা যদি আমরা করতে পারি, তার প্রসাদ পাব। আর যদি সেটা না করতে পারি, তার সাইড এফেক্ট। সুতরাং শিশুদের ক্ষেত্রে ছবি আঁকায় একটু আমকলা দেখে আঁকুক, আলু পেঁয়াজ ঘটি বাটি দেখে আঁকুক, মোবাইল থেকে নয়, বিশেষ করে কপি তো একেবারে নয়। আর মোবাইলটা তারা ইউজ করো, তোমরা তারা ইউজ করো যারা নেচারে গিয়ে 10টা কাজ করবে, এই শর্তে যে একটা কাজ তুমি হয়তো মোবাইল ওখান থেকে করবে। তুমি একটা নেচারে একটা স্টিল লাইফ বা একটা আউটডোর স্টাডির ক্ষেত্রে পুরোটা কমপ্লিট করলে, কিছুটা কাজ বাকি রইলো, আলো পড়ে গেছে, সেক্ষেত্রে তুমি বাড়ি থেকে একটা ছবি তুলে বাড়িতে হয়তো ডিটেলিংটা অ্যাড করলে, কিন্তু লাইট অ্যাড করতে পারবে না, ডার্ক অ্যাড করতে পারবে না, কারণ এটা এভার চেঞ্জিং। ফলে যে টেকনোলজি আমরা ব্যবহার করি না কেন, তার সীমিত এবং সঠিক পদ্ধতির ব্যবহারটা ভীষণ জরুরি। আমরা যেন সে জায়গা থেকে বিস্তৃত না হই। তাই বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এ প্রশ্ন সেদিনও ছিল, আজও আছে। বিজ্ঞানের
আশীর্বাদটুকু আমরা নেব, যদি তার মাত্রাতিরিক্ত ব্যবহার হয় তাহলে সেটা অভিশাপ। সুতরাং মোবাইল আশীর্বাদ যদি তাকে গ্রহণ করার পথ এবং পন্থা, রাস্তা দুটোই আমার কাছে সঠিক নিয়মে খোলা থাকে। নমস্কার।